আসসালামু আলাইকুম। গল্পের ঝুরি বাই রাহাত চ্যানেলে আজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাহাত। আজ আপনাদের পড়ে শোনাব জনপ্রিয় লেখক মাহিন মাহমুদের জনপ্রিয় উপন্যাস প্রাসাদপুত্র এর ১০ম পর্ব। ইমাম হোসেনের উপর নজিবুল্লাহর মনে হচ্ছে ক্ষোভের শেষ নেই। সে একের পর এক তার অপকর্মের কথা বলেই যাচ্ছে। আমার সেই দিকে মনোযোগ নেই। আমি ভাবছি মাইনুলের কথা। রাজমিস্ত্রির কাজ করত, কাজও জানতো ভালো, তবুও তাকে পয়সার অভাবে বাসা ছেড়ে দিতে হলো কেন? পয়সার অভাব নাকি অন্য কারণ? চুরিটা সেই করেনি তো, কিন্তু চাবি পাবে কোথায়? ঘুরে ফিরে একটা প্রশ্নই আসে, চাবির প্রশ্ন। এমন কি হতে পারে না দোকানে বসে বসে জাকিরের সঙ্গে গল্প করছে, গল্পের ছলে চাবি চুরি করলো, এরপর চাবিওয়ালাদের দিয়ে সেই চাবি ডুপ্লিকেট করিয়ে ফের দোকানে এসে বসলো, আবার শুরু করলো গল্প, গল্পের ছলে চাবিও রেখে গেল। এমনটা হওয়া অস্বাভাবিক না, কিন্তু ঠিক একই কাজ জাকিরের অন্যান্য বন্ধুদের দিয়েও হতে পারে। শুধু রাজমিস্ত্রিকেই সন্দেহ করে লাভ কি? অবশ্য জাকির স্বর্ণকার এতটা বোকা না যে তালা চাবি যেখানে সেখানে ফেলে রাখবে। তার রয়েছে 10 বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা। জাকিরের বাড়িতে গিয়ে থমকে গেলাম। পুরো বাড়িতে থমথমে অবস্থা বিরাজ করছে। কলমিলতার মন খুবই খারাপ। সে বিমর্ষ হয়ে পড়ার টেবিলে বসে আছে। সামনে তার পরীক্ষা। কিছুতেই পড়ায় মন বসাতে পারছে না। বাবাকে আটকে রাখা হয়েছে, তার উপর চলছে অত্যাচারের স্টিম রোলার। এই অবস্থায় তার মন ভালো থাকে কি করে? তার মা বকুলমালা আমার আগমনের খবর শুনে নাস্তা দিতে ব্যস্ত হয়ে গেলেন। আমি পর্দার আড়াল থেকে বললাম, অনুগ্রহ করে ব্যস্ত হবেন না, আমার কিছু প্রশ্ন আছে, উত্তর জেনে নিয়েই চলে যাব। নাস্তা বানানো নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই। কি প্রশ্ন? আপনি কি নাজির নামে কাউকে চেনেন? জি। কে সে? আমার স্বামীর বন্ধু। শুধুই কি স্বামীর বন্ধু নাকি অন্য কিছু? অন্য কিছু হবে কেন? সে কি প্রায়ই আপনাদের বাড়িতে আসতো? জি। কিছু মনে করবেন না, তার সঙ্গে কি আপনার অন্য কোনো সম্পর্ক ছিল? বকুলমালা রেগে গেলেন। রেগে যাওয়াটাই স্বাভাবিক। রেগে গিয়ে বললেন, আপনাকে তো ভালো মানুষ মনে করছিলাম, অন্য কোনো সম্পর্ক মানে? এইসব কি প্রশ্ন করছেন? আমি আন্দাজে বললাম, দোকানের চাবির কথা আপনি ছাড়া কারোই জানার কথা না। আমার ধারণা আপনার কাছ থেকে চাবি নিয়ে নাজিরই চুরিটা করেছে। আপনার কি মাথা টাথা ঠিক আছে? আমি তাকে চাবি দিতে যাব কেন? কোনো স্ত্রী কি স্বামীর দোকান লুট করার জন্য অন্যের হাতে চাবি তুলে দিবে? খুবই বাস্তব কথা। কোনো স্ত্রী এটা করবে না, করার কথাও না। নাজির সাহেব তাহলে চাবি পেলেন কোথায়? তা আমি কি করে বলবো? সেটা নাজির সাহেবকে জিজ্ঞেস করুন। আপনি কি গোয়েন্দা? সেই যে চুরি করেছে, আপনি কি শিওর হয়ে কইতেছেন? আমি বললাম, না, আমি গোয়েন্দা না। তবে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে না পারলে আমার ভালোও লাগে না। আপনার স্বামী বিপদে আছে, তাকে সামান্য সাহায্য করতে চাচ্ছি। নাজিরই যে চুরিটা করেছে সেটাও আমি শিওর না, সন্দেহ করছি, যেমনটা আপনাকেও করছি। আমার সন্দেহ ভুলও হতে পারে। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে দয়া করে ক্ষমা করবেন। আমি আসি। কথা শেষ করে আমি বাড়িটি থেকে বেরিয়ে আসতে যাব, কলমিলতা দৌড়ে এসে আমার হাত চেপে ধরল। আমার আব্বু কবে আসবে? আব্বুকে ছাড়া একটুও ভালো লাগে না। নাজিরের বাড়ির ভেতর থেকে কান্নাকাটির শব্দ আসছে। দুটা লোক ভেতর থেকে বের হয়ে আসছিল। আমি এগিয়ে গিয়ে বললাম, এই বাড়িতে কি হয়েছে? কান্নাকাটির আওয়াজ আসছে কেন? লোকগুলো বলল, নাজিরের ছেলে মারা গেছে। ইন্নালিল্লাহ! কিভাবে? আর বলবেন না, ভাবলেই কষ্ট লাগে। নাজির অ্যাক্সিডেন্ট করে অনেক দিন ধরেই বিছানায় পড়ে আছে। তার ছেলেটা গিয়েছিল বাবার জন্য ওষুধ আনতে। ফেরার পথে নির্মাণাধীন ভবনের লোহার অ্যাঙ্গেল মাথায় পড়ে সেখানেই স্পট ডেড।
আমি দুঃখ প্রকাশ করে বললাম, আহা, খুবই দুঃখজনক। ছেলেটার বয়স ছিল কত? কত আর 15-16 হবে। আর নাজির সাহেব, তিনি কতদিন ধরে অসুস্থ? অনেক দিন। কতদিন? লোকগুলো আমার দিকে বিরক্ত দৃষ্টিতে তাকালো। এত কিছু জানতে চাচ্ছেন কেন? কে আপনি? কেউ না, পথচারী। এদিক দিয়ে যাচ্ছিলাম। কান্নাকাটি শুনে জানতে ইচ্ছে করছিল। কতদিন ধরে অসুস্থ বলতে পারবেন? 1 মাস তো হবেই। আমি এই কথায় সন্দেহ মুক্ত হলাম। চুরিটা নাজির করেনি। 1 মাস ধরে যে বিছানায় পড়ে আছে সে কিভাবে চুরি করতে যাবে? আশ্চর্য, স্বর্ণকার জাকির কি বন্ধুর অসুস্থতার কথা জানে না? জানে নিশ্চয়। জেনেও এমন শয্যাশায়ী লোককে চুরির দোষ দিচ্ছে কি করে? নজিবুল্লার মারাত্মক চায়ের নেশা। সে একটু পর পর চা খাওয়ার বায়না ধরছে। আমি বললাম, প্রতিদিন কয় কাপ খান? 10-12 কাপ তো হবেই। এত? জি। 2-4 কাপ কম খেলে হয় না? মানে আপনি যদি বলেন খাওয়া কমিয়ে দেব। কমিয়ে দেওয়াই ভালো। কোনো জিনিসই ইচ্ছে মতো খাওয়া ঠিক না। কিছু চাহিদা বেহেশতের জন্য রেখে দেওয়া উচিত। নজিবুল্লাহ সরল গলায় বলল, আচ্ছা ভাইজান, বেহেশতে কি চায়ের ব্যবস্থা থাকবে না? তার কথা শুনে আমার পেট ফেটে হাসি পেল। আমি বললাম, চায়ের প্রতি আপনার চাহিদা তো দেখছি পাঠানিদের মতো। মানে? শুনবেন? জি। একবার এক মজলিসে একজন তরুণ মাওলানা সাহেব বয়ান করছিলেন। সেই মজলিসে বেশ কিছু পাঠানি লোক ছিল। মাওলানা সাহেব বলছিলেন, জান্নাতে দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, সারাবান তাহুরা থাকবে। পাঠানিরা দাঁড়িয়ে বলল, চায়ের নহর থাকবে না? মাওলানা সাহেব থমকে গেলেন। হাদিসে তো চায়ের নহরের কথা আসেনি। তিনি বললেন, না, চায়ের নহরের কথা তো শোনা যায় না। পাঠানিরা বলে উঠল, যে জান্নাতে চায়ের নহর থাকবে না সেই জান্নাতে গিয়ে আমরা কি করব? লাগবে না এমন জান্নাত। অবস্থা বেগতিক। পাঠানিরা বয়ান ছেড়ে একযোগে উঠে চলে গেল। কেউ আর তাদেরকে আটকে রাখতে পারল না। তারা প্রচণ্ড একরোখা স্বভাবের হয়। তাদের বোঝাতে পারে কেবল অন্য কোনো বুঝদার পাঠানি। এমনই এক পাঠানি বলল, আরে ভাই, বয়ান ছেড়ে চলে গেলেন কেন? কি করব? এমন জান্নাতে যাব না। চায়ের খবর পেলে যাবে তো? হ্যাঁ, জরুর। এতে মুশকিলের কি আছে? दूधের নহর তো পাবে নাকি? हाँ तो दूध का नहर में चापत्ती डाल दो, चाय का নহর हो जाएगा। পাঠানিদের এইবার বুঝে এলো। তারা সমস্বরে বলে উঠল, হ্যাঁ তো ফের চলেগা। চলো ভাই, বায়ান মে চলো। নজিবুল্লাহ এই গল্প শুনে মন খারাপ করে ফেলল। মন খারাপের কারণ আমি তাকে পাঠানিদের সঙ্গে তুলনা করেছি। পাঠানিরা একরোখা, সে তো আর একরোখা না। তবুও কেন তাকে তাদের সঙ্গে তুলনা করা? আমি হেসে বললাম, আচ্ছা যান, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ক্ষমা চাওয়ার ভঙ্গি দেখে নাজিবুল্লাহও হেসে ফেলল। হেসে বলল, চলেন আপনাকে এক জায়গায় চা খাওয়াতে নিয়ে যাব। কোথায়? 1 কিলোমিটার দূরে। এত দূর কেন? একটা চা বাগান আছে। বাগানের সামনে ঢিলার উপর চায়ের দোকান। সুনসান পরিবেশ। চা খেতে খেতে বাগান দেখবেন, আপনার ভালো লাগবে। আমি রাজি হয়ে গেলাম। এমন সুনসান পরিবেশই আমার প্রয়োজন। যেহেতু আরও 2 দিন আমাকে শ্রীমঙ্গল থাকতে হচ্ছে, বগু ভাই কিংবা ইমাম হোসেনের লোকদের চোখ থেকে দূরে থাকাটাই এই মুহূর্তে নিরাপদ মনে হচ্ছে। আমরা একটা সরু রাস্তা ধরে হাঁটতে লাগলাম। ছোট্ট একটা ঢিলার উপর মাচায় বানানো চায়ের দোকান। আমরা বসে বসে চা খাচ্ছি আর চা বাগানের সৌন্দর্য উপভোগ করছি। বাগানের অপরূপ সৌন্দর্য দর্শনে আমি বিমোহিত। উঁচু নিচু আঁকাবাঁকা পথগুলো হাতে আঁকা ছবির মতো লাগছে। আমি মনে মনে বললাম, সুবহানাল্লাহ। দর্শনার্থীদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। চা বাগানের প্রাকৃতিক দৃশ্য দেখতে প্রতিদিন অনেকেই বিভিন্ন জেলা থেকে এখানে ছুটে আসে। আজও এসেছে।
বাগানের গেটের কাছে কয়েকটা ফুচকার দোকান, বসার জায়গা নেই। মহিলা দর্শনার্থীরা দোকানের সামনে থালা হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। আমি সেদিকে তাকিয়ে মজা করে নজিবুল্লাহকে বললাম, বলেন তো বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান মানুষ কে? কে আবার? প্রধানমন্ত্রী? হুম, হয়নি। তাহলে? এইটা আপনার জন্য ধাঁধা, দেখি বলতে পারেন কিনা। নজিবুল্লাহ হাঁ করে আমার দিকে তাকিয়ে মাথা চুলকাতে লাগলো। আমি হেসে বললাম, "হুম, পারছেন না? না, উত্তর তো একেবারেই সোজা, ফুচকাওয়ালা। একমাত্র এরাই সবার হাতে হাতে থালা ধরিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দিতে সক্ষম।" নজিবুল্লাহ ধাঁধার জবাব শুনে হা হা করে হেসে উঠল। চারজন বিদেশি পর্যটককে দেখতে পাচ্ছি। তিনজন পুরুষ, একজন মহিলা। মহিলার বয়স ৬০-৭০-এর কম হবে না। এই বয়সেও তার পোশাক আশাকের যা অবস্থা, দেখেই আমার গা ঘিন ঘিন করছে। তাদের সঙ্গে মনে হয় দোভাষী নেই। দোভাষী ছাড়া বেচারার বিপদে আছে। বাগানের গেটের দারোয়ানকে কিছু একটা জিজ্ঞেস করেও উত্তর পাচ্ছে না। দারোয়ান এবং আশেপাশে দাঁড়িয়ে থাকা বাঙালি দর্শনার্থীরা উত্তর দিতে না পেরে হাঁ করে তাকিয়ে আছে। আমি টিলা থেকে নেমে এগিয়ে গিয়ে বিদেশিদের একজনকে বললাম, এনি প্রবলেম? ইয়েস ইয়াং ম্যান, বিগ প্রবলেম। লোকগুলো এসেছে অস্ট্রেলিয়া থেকে। তাদের ভিসার মেয়াদ আছে আর মাত্র একদিন। জানতে চাচ্ছে এই একদিনে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি কি দেখার আছে। আমি বললাম, আমাদের রাজধানীর নাম ঢাকা। ঢাকাকে বলা হয় মসজিদের শহর। আপনারা চাইলে ঢাকায় চলে যেতে পারেন। সেখানে মুসলিম স্থাপত্যের অনেক সৌন্দর্য দেখতে পাবেন। মসজিদ হলো মুসলমানদের দুর্গ। আপনারা তো সকাল বিকাল মুসলিমদেরকে টেরোরিস্ট বলে গালাগালি করেন। জেনে আসুন মুসলমানদের দুর্গসমূহের ইতিহাস ঐতিহ্য আপনাদেরকে কি শিক্ষা দেয়। বিদেশিরা আমার কথা পুরোপুরি বুঝলো কি না কে জানে। এক মুহূর্তও দেরি করলো না। দুটা রিক্সা ডেকে তখনই স্টেশনের দিকে রওনা দিল। সাদা চামড়াগুলোর সাথে কথা শেষ করে টিলায় ফিরে যেতেই হঠাৎ একটা জিনিস লক্ষ্য করলাম। দুটা ছেলে অনেকক্ষণ ধরেই টিলার দিকে তাকিয়ে আছে। আমাকে ফলো টলো করছে না তো? আমি নজিবুল্লাহকে বললাম, আপনি কি এই ছেলে দুটাকে চিনেন? কোন ছেলে? ওই যে দেখেন, রাস্তার ডান দিকের ওই করই গাছটার নিচে দাঁড়িয়ে আছে। ঘাড় পুরোপুরি ঘুরাবেন না, আর চোখে দেখার চেষ্টা করুন। নজিবুল্লাহর মনে হচ্ছে আর চোখ বলতে কিছু নেই। সে ঘাড় চোখ একসঙ্গে ঘুরিয়ে ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, না তো, চিনি না, হয়তো ট্যুরে ফুরে এসেছে। নজিবুল্লাহকে তাকাতে দেখে ছেলেগুলো চট করে সরে গেল। বোঝা যাচ্ছে আমাকেই ফলো করছে। কিন্তু কেন? ওরা বগু ভাইয়ের লোক ফোক নয় তো? বগু ভাইয়ের লোক হলে তো নজিবুল্লাহ চিনতই। তাহলে ওরা কারা? এমনিতেই বিপদের ভেতর দিয়ে যাচ্ছি। বিপদসংকুল এই পরিস্থিতির মধ্যে এ কোন নতুন বিপদ? মিনিটখানেক পর ছেলেগুলো আবারও এসে দাঁড়ালো। এবার কড়ই গাছ থেকে আরেকটু পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে। চেহারা সুরত সুবিধার না। একটার মাথার চুলগুলোর অনেকখানি সামনে ঝুঁকে আছে। ঝুঁকে থাকা চুলে আবার নীল রং দিয়ে কিম্ভূত কিমাকার করে রেখেছে। দেখতে অনেকটা ময়ূরের লেজের মতো লাগছে। আমি মনে মনে বললাম, নিজেকে মানুষ বানাতে ইচ্ছে করে না, না? লেজটা সামনে না রেখে পেছনে লাগিয়ে নে গাধারাম। এরপর ময়ূরের মতো পেখম মেলে নাচা শুরু করে দে। লোকটা সত্যি সত্যি নাচা শুরু করে দিল। চা বাগানে বড় বড় বিষাক্ত পিঁপড়া বাস করে। নিশ্চয়ই গাধাটা পিঁপড়ার তোপের মুখে পড়েছে। ছেলেটার নাচানাচি দেখে নজিবুল্লাহ আকাশ বাতাস কাঁপিয়ে হেসে উঠল। কারো বিপদ দেখে হাসতে নেই। আমি বললাম, কি হলো, হাসছেন কেন? হাসবো না? জোকারের মতো নাচানাচি করলে না হেসে উপায় আছে? নাচানাচির এক পর্যায়ে হঠাৎ ছেলেটার কোমর থেকে লম্বা মতো কি যেন একটা খসে পড়ল। ছেলেটা আমার দিকে এক নজর তাকিয়েই খসে পড়া জিনিসটা ওঠাতে ব্যস্ত হয়ে পড়ল। নজিবুল্লাহ আঁতকে উঠে বলল, কি সাংঘাতিক! লোকটার কোমরে ওটা কি ছিল বুঝতে পারছেন? না তো। কি? লোহার রড। আমি চমকে উঠলাম। রড? লোকটা কোমরে রড নিয়ে ঘুরছে কেন? হঠাৎ আমার ঢাকায় দেখা স্বপ্নের কথা মনে পড়ল।
ভয়ানক সেই স্বপ্ন। 4টা লোক আমার মেসের ঘরে ঢুকেছিল। 3জনের হাতে রড, একজনের হাতে ছুরি। ছুরিওয়ালা লোকটা ধুম করে আমার পেটে ছুরি চালিয়ে দিয়েছিল। বলেছিল, তোর বাবা আমাদেরকে তোর হাত পা ভেঙে লুলা করে দিতে পাঠিয়েছে। রংচঙে চুলওয়ালা এই ছেলে দুটাকে বাবাই পাঠায়নি তো? একজনের কোমরে মোটা রড। আমার দেখা স্বপ্ন যদি সত্যি হয়, তাহলে সাথের ছেলেটার কোমরে নিশ্চিত একটা ধারালো ছুরি আছে। সেই ছুরি আমার পেটে ঢুকিয়ে না দেওয়া পর্যন্ত সে শান্ত হবে না। আমি নজিবুল্লাহকে বললাম, ছেলে দুটাকে ডেকে নিয়ে আসতে পারবেন? নজিবুল্লাহ ভয়ার্ত গলায় বলল, আমি? না ভাইজান, মাফ চাই। ওদেরকে দেখে বিশেষ সুবিধার মনে হচ্ছে না। যদি রড দিয়ে আমার মাথায় এক ঘা বসিয়ে দেয়? আমি সিরিয়াস গলায় বললাম, শুধু রড না, ছুরি টুরিও মেরে বসতে পারে। সাথে দাঁড়িয়ে থাকা ছেলেটার কোমরে ছুরি আছে। ছুরি? হুম। কি করে জানলেন? জানি, আমি অনেক কিছুই জানি। বিশ্বাস না হলে ওদেরকে জিজ্ঞেস করে দেখুন। নজিবুল্লাহ আমার দিকে বিস্মিত চোখে তাকিয়ে রইল। সে হয়তো মনে মনে আমাকে বিস্ময় মানব জাতীয় কিছু একটা ভাবছে। আমি তাকে আরও খানিকটা ভরকে দিতে ছেলেগুলোকে ইশারায় ডেকে বললাম, এই যে ভাইয়ারা, একটু এদিকে আসবেন। ছেলেগুলো একে অন্যের দিকে মুখে চাওয়াচাই করে কি যেন বলাবলি করে নিল। এরপর আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। নজিবুল্লার মতো এত ভীতু লোক আমি জীবনেও দেখিনি। লোকগুলোকে আসতে দেখে ভয়ে সে আমার হাত খামচে ধরে ধারালো নখ বসিয়ে দিল। আমি বললাম, হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি তো। নজিবুল্লাহ হাত ছেড়ে আমার গায়ের জামা খামচে ধরে বলল, আদি ভাই, চলেন এখান থেকে চলে যাই, মনে হচ্ছে খারাপ কিছু ঘটবে। আমি মুচকি হেসে বললাম, এত ভয় পাচ্ছেন কেন বলেন তো? আপনি না এখানকার স্থানীয় লোক, তার ওপর দীর্ঘদিন ইমাম হোসেনের সিআইডি হিসেবে কাজ করেছেন। সিআইডিরা সাহসী হয়, আপনি তো দেখছি তাদের মান ইজ্জত খেয়ে দিতে চাচ্ছেন। নজিবুল্লাহ বলল, আদি ভাই চলেন তো, আগে জীবন পরে মান ইজ্জত। এখানে বসে থাকা ঠিক হবে না, আসেন চলে যাই। না, যাব না। লোকগুলো কেন আমাকে ফলো করছে জানতেই হবে। না জানা পর্যন্ত এখান থেকে এক চুলও নড়ব না। আপনি বসে বসে জিকির শুরু করুন। নজিবুল্লাহ সত্যি সত্যি দোয়া ইউনুস পড়া শুরু করে দিল। ছেলেগুলো দোকানে ঢুকেই উদ্ধত ভঙ্গিতে আমাদের টেবিলের সামনে এসে দাঁড়ালো। আমি বললাম, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এভাবে দাঁড়িয়ে আছেন কেন? দেখতে মাস্তানদের মতো লাগছে। পেছনে 2টা চেয়ার আছে, বসে পড়ুন। চাইলে 2 কাপ চাও খেতে পারেন। ভালো কথা, আপনার কোমর থেকে হারিয়ে যাওয়া রডটা কি খুঁজে পেয়েছেন? আমার খাজুরে আলাপ শুনে দুজনের একজনও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো না। আইফেল টাওয়ারের মতো 4 পা 2 দিকে ছড়িয়ে দিয়ে দাঁড়িয়ে রইল। দ্বিতীয়জন ধারালো দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে আন্দাজে ঢিল ছুঁড়ে বললাম, আপনার খবর কি? কোমরে ছুরি নিয়ে ঘুরছেন কেন? একজনের কাছে রড, অন্যজনের কাছে ছুরি। ঘটনা কি? আপনাদের দুজনকে কে পাঠিয়েছে আমি কিন্তু জানি। এই কথা বলতেই আচমকা সে পেছন থেকে ছুরি বের করে আমার দিকে তাক করে ফেলল। চাই স্টলে এই সময় কাস্টমার নেই। কাস্টমার বলতে আমরা দুজনই। বাইরের লোকজনদের দৃষ্টি চা বাগানের দিকে, আমাদের এদিকে কারোই দৃষ্টি নেই। কাস্টমার নেই দেখে চা দোকানদাররাও বসে বসে ঝিমুচ্ছিল। আমরা কেউ কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা আমার বুক বরাবর ছুরি চালিয়ে দিল। আল্লাহর অশেষ রহমত ছিল আমি কিছুটা সরে গিয়েছিলাম, নতুবা ছুরিটা বুকে বিদ্ধ হয়ে যেত। বুক বাঁচাতে পারলেও হাতে মারাত্মক চোট পেলাম। আমাকে আঘাত করে ছেলেগুলো দ্রুত পালিয়ে গেল। পুরো ঘটনাটাই ঘটে গেল আচমকা। ঘটনার আকস্মিকতায় নজিবুল্লাহ হতভম্ব। সে চেঁচিয়ে ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, এই এই কারা তোমরা? এটা তোমরা কি করলে? চা দোকানদার ক্যাশ বাক্স ছেড়ে আমার কাছে ছুটে এসে আমার হাত চেপে ধরল। সেও হতভম্ব, কিছুই বুঝতে পারছে না। সেও সমানে চেঁচাতে লাগলো। দুজনের চেঁচামেচিতে অনেকেই ছুটে এসেছে। কাছেই ডাক্তারখানা। আমাকে ধরাধরি করে ডাক্তারখানা নিয়ে যেতে চাইছে। আমি বললাম, আমাকে নিয়ে পেরেশান হবেন না, তেমন কিছুই হয়নি। সামান্য একটু কেটে গেছে, ছোট্ট একটা ব্যান্ডেজ করলেই ঠিক হয়ে যাবে। লোকজন আমার কোনো কথাই শুনলো না। ডাক্তারখানা নিয়ে গিয়ে ভিড় করে দাঁড়িয়ে রইল। ডাক্তার সাহেব আক্রান্ত জায়গাটা ড্রেসিং করে ব্যান্ডেজের কাপড় পেঁচাচ্ছেন।
লোকজন উকিঝুঁকি মেরে কৌতূহলী দৃষ্টিতে আমাকে দেখছে। সবার মনে একই প্রশ্ন, ছেলেগুলো কারা? লোকটাকে ছুটি মারলো কেন? ঘটনার আকস্মিকতায় আমিও বিস্মিত। ছেলেগুলোকে চা স্টলে ডেকে এনে কথা বের করাই ছিল আমার উদ্দেশ্য। ওরা যে হঠাৎ করে আমার উপর এইভাবে চড়াও হবে বুঝতে পারিনি। নার্ভাস হলে মানুষ দুটা কাজ করে, হয়তো ভয় পায়, নয়তো কোনো অ্যাক্সিডেন্ট ঘটায়। রড আর ছুরি আছে বুঝতে পেরেছে বলে ওরা সম্ভবত নার্ভাস হয়ে গেছে, ভেবেছে আমি ওদের চিনে ফেলেছি, তাই দেরি না করে ঝটপট কাজ ছেড়ে ছুটে পালিয়েছে। ইমাম হোসেনের মতো ঘাঘু লোকও আমাকে কিছুই করলো না, অথচ দুটা চিচিঙ্গা টাইপ ছেলে আমাকে আহত করে দিয়ে চলে গেল। বুঝতে পারছি না ওদের সঙ্গে আমার কিসের শত্রুতা। ওদেরকে তো আমি চিনিই না, দেখিনি কখনো। তাহলে মূল শত্রুটা কে? কে করালো কাজটা? বাবাই ওদেরকে পাঠায়নি তো? আমি যে শ্রীমঙ্গল এসেছি এই কথা তো বাবার জানার কথা না। আমি শুধু অনুকেই সফরের কথা জানিয়েছিলাম। অনু নিশ্চয়ই বাবাকে জানাবে না। যদি জানায়ও, না, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না এই কাজ বাবা করাবে। কি করে সম্ভব? পুরো বিষয়টা কেমন যেন রহস্যজনক মনে হচ্ছে। কিছুই ভাবতে পারছি না। আমার যৎসামান্য বিশ্লেষণ ক্ষমতা কেমন যেন ভোঁতা হয়ে যাচ্ছে। আল্লাহ কখন কাকে ক্ষমতা দান করেন, কখন কেড়ে নেন, তিনিই ভালো জানেন। ব্যান্ডেজ বাঁধা শেষ। ডাক্তার সাহেব ভিড় করা লোকদের উদ্দেশ্যে বললেন, আপনারা জানতো, অযথা ভিড় করবেন না। লোকটার গায়ে আলো বাতাস লাগতে দেন। ভিড় কমতে হঠাৎ একটা জিনিসের উপর আমার নজর গেল। আমি চমকে গেলাম। মাটিতে একটা রুমাল পড়ে আছে। রুমালটা পরিচিত মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। আমি মনে করতে চেষ্টা করলাম, মনে পড়ছে না, মাথা ঘুরাচ্ছে। হঠাৎ আমি ফার্মেসি থেকে বেরিয়ে চেঁচিয়ে উঠে নজিবুল্লাহকে বললাম, জনিকে ধরুন, ও আশেপাশেই আছে। জনি, জনি, কোথায় তুমি? নজিবুল্লাহ অবাক গলায় বলল, জনিকে? চা বাগানের ভেতর ছোট্ট একটা মসজিদ। আমি শুয়ে আছি মুয়াজ্জিন সাহেবের কামরায়। ছায়া ঢাকা নিরিবিলি জায়গা। আপাতত এই জায়গাটাই আমার জন্য নিরাপদ। হাতের আঘাতটা অতটা মারাত্মক না, সামান্য কেটে গিয়েছে। কাটা জায়গাটা শুকানোর জন্য ডাক্তার একটা ইঞ্জেকশন পুশ করে দিয়েছে, আর দিয়েছে দুটো ট্যাবলেট। পুরোপুরি রেস্টে থাকতে বলেছে। নজিবুল্লাহ আমার মাথার কাছে বসে আছে। তার মন ভীষণ খারাপ। মুয়াজ্জিন সাহেব কোথা থেকে যেন কমলার ব্যবস্থা করেছেন। কমলা প্লেটে সাজিয়ে আমার সামনে রেখে বললেন, ভাইজান, খেয়ে নেন। সিলেটি কমলা, প্রচুর ভিটামিন সি, আপনার উপকার হবে। আমি বিসমিল্লা বলে এক কোয়া কমলা মুখে পুরে নিলাম। অসাধারণ স্বাদ, রসে ভরপুর এমন কমলা খুবই কমই খেয়েছি। স্বদেশি জিনিস খেয়ে আনন্দ আছে। আমি এক টুকরো নজিবুল্লার দিকে এগিয়ে দিতে দিতে বললাম, খান, খুবই স্বাদ। খাবো না। কেন খাবেন না? আগে বলেন ওরা কারা? কেন ওরা আপনার উপর আক্রমণ করলো? পরে বলবো। না, এখনই বলেন। এখন বলে লাভ কি? ওকে তো ধরতেই পারলাম না, কোন দিকে যেন পালিয়ে গেল। ধরতে পারলে ভালো হতো, আমার পিছু লেগে থাকার উদ্দেশ্যটা জানা যেত। মুয়াজ্জিন সাহেব আরেকটা কমলার খোসা ছিলতে ছিলতে বললেন, যেই ছেলেগুলো আক্রমণ করেছে ওরা কারা? ওদেরকে কি চিনতে পেরেছেন? এই প্রশ্নে আমি একটু চুপ করে গেলাম। পুরোপুরি চিনতে পারছি না, তবে কিছুটা আন্দাজ করতে পারছি। ফার্মেসির সামনে রুমাল পরে থাকতে দেখে কেন যেন আমার জনিকে সন্দেহ হচ্ছে। ট্রেনে ব্যাগ চুরি, প্রতিশোধমূলক বই পড়া। জনি কি আমার উপর কোনো প্রতিশোধ নিতে চাচ্ছে? আমার ধারণা যদি ভুল না হয়, জনি ছেলেগুলোকে পাঠিয়েছিল। সে সামনে আসেনি, দূরে দাঁড়িয়ে থেকে শুধু দেখে যাচ্ছিল। আমাকে আঘাত করার পর যখন ফার্মেসিতে নিয়ে যাওয়া হলো, ভিড়ের মধ্যে জনিও ছিল। আমি বেঁচে আছি নাকি মরে গেছি সম্ভবত এই জিনিসটাই সে দেখতে এসেছিল। অপরাধে পালিয়ে গেলেও কিছু না কিছু প্রমাণ ফেলে যায়। রুমালটা জনির অপরাধী হওয়ার প্রমাণ বহন করছে। নজিবুল্লাহ রুমালটা সাবান দিয়ে ধুয়ে রেখেছে। রুমাল এখন তার পকেটে। সে পকেট থেকে সেটা বের করে বলল, এই রুমালের মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। আদি ভাই, বলেন না কি সেই রহস্য? আমি ট্রেনে জনি কর্তৃক ব্যাগ চুরির পুরো ঘটনাটা নজিবুল্লাহকে খুলে বললাম।
সে ভ্রু কুঁচকে বলল, এই রুমাল তো জনির নাও হতে পারে। একই রকম রুমাল তো অনেকের কাছেই থাকতে পারে, তাই না? তা হয়তো পারে, কিন্তু রুমালের রংটা দেখেছেন? কুচকুচে কালো। কালো রঙের রুমাল কয়জনে ব্যবহার করে বলেন তো? নজিবুল্লাহ আমার এই যুক্তিতে পরাস্ত হয়ে গেল। আমি পরাস্ত আমার কাছে। মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, কে এই জনি? কি তার পরিচয়? কেন সে আমার সঙ্গে এমন করছে? আসরের নামাজের পর মুয়াজ্জিন সাহেব বললেন, শরীর এখন কেমন? আমি বললাম, আলহামদুলিল্লাহ। চলেন তাহলে। কোথায়? সামনে একটা ছোট্ট ঝিরি আছে। ঝিরি কি? ঝর্ণা। বাগানের শ্রমিকরা ঝর্ণাকে ঝিরি বলে। যাবেন? হাতে এখন ব্যথা নেই। দুপুরের দিকে সামান্য একটু গা গরম ছিল, এখন সেটাও নেই। অসুস্থতার মালিক আল্লাহ, সুস্থতার মালিকও তিনি। আল্লাহ ভালো রাখলে কার সাধ্য মন্দ কিছু করার? আমি মুয়াজ্জিন সাহেবের সঙ্গে ঝিরি দেখতে যেতে উঠে দাঁড়ালাম। ঝর্ণাটা খুব বেশি বড় না, কিন্তু দেখতে সুন্দর। উঁচু পাহাড়, সেখান থেকে ক্রমাগত জল গড়িয়ে পড়ছে। জলের রং কাকচক্ষুর মতো টলটলে। কাকের চোখ কি আসলেই টলটলে? পরীক্ষা করা দরকার। কিন্তু কিভাবে? কাক হচ্ছে অধরা পাখি, ধরা ছোঁয়ার বাইরে থাকতেই সে পছন্দ করে। তাকে ধরে এনে চোখ পরীক্ষা করা সম্ভব না। আমি ঝর্ণার দৃশ্য দেখতে দেখতে নজিবুল্লাহকে বললাম, ভাই নজিবুল্লাহ, আমাকে একটা কাক ধরে দিতে পারবেন? প্রশ্নটা করে আমি পেছনে তাকালাম। নজিবুল্লাহ নেই। এতক্ষণ তো সাথেই ছিল, গেল কোথায়? তাকিয়ে দেখি আমাদের কাছ থেকে বেশ কিছুটা দূরে পাহাড়ের আড়ালে দাঁড়িয়ে কার সঙ্গে যেন ফোনে কথা বলছে। মুয়াজ্জিন সাহেব বললেন, চলেন আরও উপরে উঠি। কি আছে উপরে? উপর থেকে পুরো চা বাগানটা একসঙ্গে দেখা যায়, অসাধারণ ব্যাপার। আমি মুয়াজ্জিন সাহেবের সঙ্গে সঙ্গে উপরে উঠতে লাগলাম। তিনি আগে আগে, আমি পেছনে। ওঠার সময় দূর থেকে ইশারায় নজিবুল্লাহকে বললাম, ফোনে কথা শেষ করে আপনিও আসুন, আমরা গেলাম। অনেকটা উপরে ওঠার পরও পেছনে নজিবুল্লাহর কোনো সারা শব্দ পাওয়া গেল না। আমি মুয়াজ্জিন সাহেবকে বললাম, একটু দাঁড়াবেন? কেন? উনি তো এলেন না। কে? নজিবুল্লাহ, আমার সঙ্গে যে লোকটা ছিল। উনি আপনার কি হয়? কিছুই হয় না। কেন, ওনাকে আপনি চেনেন না? না তো। না চেনার কারণ কি? উনি তো এখানকার স্থানীয় লোক। স্থানীয়? হ্যাঁ। কই, কখনো দেখিনি তো। আমি তো ভেবেছিলাম আপনারই কেউ হবে, ঢাকা থেকে এসেছে। আমি চোখ তুলে মুয়াজ্জিন সাহেবের দিকে তাকালাম। উনি মজা করছেন না তো? দুপুরেই মাত্র পরিচয়, এখন বিকেল। মজা করার মতো কোনো সম্পর্ক এখানে আমার সঙ্গে তার তৈরি হয়নি। আমি অবাক। কি বলছেন? দুদিন ধরে সে আমার সঙ্গে ঘুরছে? আমি তো জানি সে এলাকারই লোক। সেও বলেছে সে ইমাম হোসেনের ড্রাইভার। মুয়াজ্জিন সাহেব সন্দেহ মেশানো গলায় বললেন, কি জানি, ইমাম হোসেনের ড্রাইভার হলে হতেও পারে, কিন্তু আমি কখনো দেখিনি। নজিবুল্লাহ কি আমার কাছে তার পরিচয় গোপন করছে? কিন্তু কেন? পরিচয় গোপন রেখে তার লাভটা কি? ইমাম হোসেনই তাকে আমার কাছে পাঠায়নি তো। সে বলেছিল বগু ভাইয়ের গতিবিধি লক্ষ্য রাখতে ইমাম হোসেন তাকে ব্যবহার করছে। এমন কি হতে পারে না, আমার গতিবিধি লক্ষ্য করার জন্যও সে ইমাম হোসেনের হয়ে কাজ করছে? আমি বিস্ময় গোপন করে মুয়াজ্জিন সাহেবকে বললাম, ইমাম হোসেনকেও তো চিনেন? অবশ্যই, তাকে কে না চেনে। লোক কেমন? রাজনীতি করে। স্টেশন রোডে বিরাট বাড়ি, বাজারে অনেকগুলো দোকান। পাওয়ারফুল লোক, ইলেকশনে দাঁড়িয়েছে। বাইরে থেকে তো দেখি জনগণের উপকারই করে, ভেতরে কেমন কে জানে। আমি বললাম, আপনি কি স্বর্ণকার জাকির হোসেনকে চেনেন? চিনি। মানুষ কেমন? তাকে ভালো মানুষ হিসেবেই জানতাম, কিন্তু একটা বাজে ঘটনা ঘটিয়ে ফেলেছে। কি ঘটনা? কিছুদিন আগে তার দোকানে বড় রকমের চুরি হয়েছে। চুরি হওয়ার পর থেকেই সে পলাতক। পালিয়ে যাওয়ায় চোর হিসেবে সবাই এখন তাকেই সন্দেহ করছে। সে এখন কোথায় আছে বলতে পারেন? ইন্ডিয়ায়। পালিয়ে গিয়ে নাকি সেখানেই আত্মগোপন করেছে। কিন্তু এত কিছু আপনি জানতে চাচ্ছেন কেন? আপনি কি তাদেরকে চেনেন?
মুয়াজ্জিন সাহেব আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকালেন। আমি কোনো জবাব দিলাম না। আমরা ততক্ষণে পাহাড়ের একেবারে চূড়ায় উঠে দাঁড়িয়েছি। নিচে পুরো চা বাগানের অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে। এই দৃশ্যে আমার আনন্দ লাগার কথা, কেন যেন আনন্দ লাগছে না। মুয়াজ্জিন সাহেব পাহাড়ের নিচের দিকে তাকিয়ে আছেন। তাকিয়ে থেকে স্বগতোক্তির মতো করে আবারও প্রশ্নটা করলেন। বললেন না তাদেরকে চেনেন কি না? কিছু কিছু চিনি, আরও খানিকটা চেনার বাকি। চলুন নিচে যাই। আমাদেরকে দেখতে না পেয়ে নজিবুল্লাহ হয়তো ঝর্ণার কাছে অপেক্ষা করছে। সে তো ঝর্ণার কাছে না। তাহলে? ওই তো তাকে দেখা যাচ্ছে। কোথায়? ওই যে, নিচে তাকিয়ে দেখুন। টিলার উপর চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সঙ্গে যেন কথা বলছে। আমি উকি দিয়ে পাহাড়ের নিচের দিকে তাকালাম। সত্যিই তো, ওখানে সে কি করছে? এটা সেই চায়ের দোকান যেখানে নজিবুল্লাহ আমাকে ডেকে নিয়ে এসেছিল, এবং এখানেই আমার উপর ছেলেগুলো হামলা করে। আমার হঠাৎ করে কেমন যেন সন্দেহ হলো, নজিবুল্লাহর নির্দেশেই হামলাটা হয়নি তো? সন্দেহের যথেষ্ট কারণ আছে। স্টেশনের আশেপাশে অনেক চায়ের দোকান ছিল, সেগুলো তো না গিয়ে আমাকে 1 কিলোমিটার দূরের নিরিবিলি এই চায়ের দোকানটাই নিয়ে এসেছিল। এটা হামলার পরিকল্পনারই একটা অংশ ছিল না তো? জগতে মানুষ চেনার মতো কঠিন আর কিছু নেই। পরিচয় গোপন করা, সরলতার অভিনয়, আমার সঙ্গে আঠার মতো লেগে থাকা নজিবুল্লাহর সব কিছুই কেমন যেন অচেনা লাগছে। শুধু নজিবুল্লাহই না, জনির ব্যাপারটাও অদ্ভুত লাগছে। ভেবেছিলাম সে সামান্য একজন ব্যাগচোর, চুরি করতে পেরেই সে সন্তুষ্ট, তার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। কিন্তু না, এখন দেখছি আমার পেছনে তার আরও উদ্দেশ্য বাকি আছে। কিন্তু কি সেই উদ্দেশ্য? সত্যিই কি সে তখন ফার্মেসির সামনে এসেছিল? কালো রুমাল কি তার কাছ থেকেই পড়েছিল, নাকি রুমালটা অন্য কারো? এশার নামাজের পর মুয়াজ্জিন সাহেবকে বললাম, এক কাজ করলে কেমন হয়? কি কাজ? বারবিকিউর আয়োজন করা যাক, রাতের খাবারটা অন্তত হয়ে যাবে। মুয়াজ্জিন সাহেব মহা খুশি। তিনি আনন্দিত গলায় বললেন, ভালোই হবে। আইটেম কি হতে পারে, মুরগি না মাছ? মুরগিই হোক, মাছ কাটাকাটি করা ঝামেলা। মুয়াজ্জিন সাহেব খুবই কর্মচঞ্চল মানুষ। তিনি কোথা থেকে যেন অল্প দামে মুরগি কিনে আনলেন। মুরগি আমি কাটাকুটি করলাম। মাটি খুঁড়ে বানানো হলো বিশেষ চুলা। চুলার ভিতর কয়লা ছড়িয়ে দিয়ে আগুন ধরানো হলো। মুরগির ছোট ছোট টুকরোগুলোতে মশলা মাখানো ছিল আগেই। এবার সেই টুকরোগুলো শিকে গেঁথে সেঁকে নেওয়া হলো জলজলে আগুনে। নিস্তব্ধ রাত, চারিদিকে চা বাগান, বাগান জুড়ে জোনাকি পোকাদের নাচানাচি। মাথার উপরে জোছনা ভরা খোলা আকাশ। মনোমুগ্ধকর এমন বাতাবরণে বারবিকিউ নাইট দারুণ জমে গেল। বাগানের রাস্তার দুই ধারে বিদ্যুৎ বাতি জ্বলছে। মাথার উপর নাম না জানা উঁচু উঁচু গাছ। ইট বিছানো পথটা চলে গেছে বহুদূর। খাওয়া শেষে সে পথ ধরে আমরা হাঁটতে বের হলাম। সুনসান পথঘাট। বাগান শ্রমিকরা সারাদিনের ক্লান্তি শেষে যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে। আমরা হাঁটছি আর কথা বলছি। কিছু দূর যেতেই মুয়াজ্জিন সাহেব হঠাৎ পেছনে তাকিয়ে বললেন, কে? আমি অবাক গলায় বললাম, কি হয়েছে? কেউ মনে হয় আমাদের পিছু নিয়েছে। কে পিছু নেবে? জানি না, আমি এইমাত্র কারো পায়ের শব্দ পেলাম। এই সময় তো চা শ্রমিকদের কেউ এদিকে আসার কথা না। আমি বললাম, ছাড়ুন তো, আপনার বোধহয় ভ্রম হচ্ছে। এত রাতে কে আসবে? বাগানের গেটে দারোয়ান আছে না? দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে কেউ নিশ্চয়ই এদিকে মারাবে না। মুয়াজ্জিন সাহেব বললেন, না না, আমি স্পষ্ট পায়ের শব্দ পেয়েছি। পেছনে তাকাতেই চট করে চা গাছের আড়ালে সরে গেছে। মনে হচ্ছে সেই লোকটা। কোন লোক? আপনার সেই সঙ্গী, নাজিমউদ্দিন না কি যেন নাম? নজিবুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, গায়ের জামাটা তার মতোই মনে হলো। চলেন পেছনের গাছগুলোর ওদিকটা একটু দেখে আসি। আমারও এমনই কিছু মনে হচ্ছিল। কেউ একজন আমাদের পিছু পিছু আসছে। আমলে নেইনি, ভেবেছি বাগানেরই কেউ হবে। মুয়াজ্জিন সাহেবের কথায় নিশ্চিত হলাম। তবুও বললাম, নজিবুল্লাহ আসবে কোথা থেকে? সে তো বিকেল থেকে লাপাত্তা।
মসজিদের পেছনে একটা সরু পথ আছে, সেই পথ দিয়ে এসে থাকতে পারে। চলেন দেখে আসি। দেখে আসার প্রয়োজন নেই, আমরা বরং আরেকটু সামনে যাই। বিকেলের সেই ঝর্ণাটার দিকে আরেকবার যাওয়া যাক। নিশ্চয় সেটা চাঁদের আলোয় দেখতে আরো সুন্দর লাগছে। মুয়াজ্জিন সাহেব ভয় পেয়ে গেছেন। ভয়টা আমাকে নিয়েই। তিনি বললেন, ঝর্ণার দিকে এখন আর না যাই। কেন? নজিবুল্লাহর আচরণ আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। সে মনে হয় আপনার কোনো ক্ষতি করার জন্য ওৎ পেতে আছে। বাইরে ঘোরাঘুরি না করলেই ভালো হবে। আমাদের জন্য মসজিদে এখন একমাত্র নিরাপদ জায়গা। মুয়াজ্জিন সাহেবের বারবার পীড়াপিড়িতে মসজিদে ফিরে এলাম। রাতের ঝর্ণা দেখার আন্তরিক ইচ্ছে ছিল। ইচ্ছেটা অপূর্ণই রয়ে গেল। রাতের প্রশান্ত চা বাগানের সৌন্দর্যের কোনো তুলনা হয় না। দুটি পাতা একটি কুড়ির এই জনপদে এসে কেমন যেন মায়ায় পড়ে যাচ্ছি। মায়ায় পড়ে যাচ্ছি শ্রদ্ধেয় মুয়াজ্জিন সাহেবেরও। শোয়ার সময় আমি বললাম, আমাকে একটা বালিশ দিন। কেন? বালিশ দিয়ে কি করবেন? মসজিদের বারান্দায় শুয়ে পড়ি। বারান্দায় শুতে হবে কেন? আপনি আমার মেহমান। আমি ঘরে শুয়ে মেহমানকে শোয়াবো মসজিদের বারান্দায়? কখনো হতে পারে না। আপনি আমার বিছানায় শুয়ে পড়ুন। আমি আজ ঘুমাবো না। সে কি, ঘুমাবেন না কেন? আছে, কাজ আছে। কি কাজ? আমিও আপনার সঙ্গে কাজ করব। এই কাজ আপনাকে দিয়ে হবে না। হবে না কেন? আমি সব কাজই করতে পারি, কাজটা আপনি দিয়েই দেখুন। হুম, সব কাজ সবাইকে দিয়ে হয় না। আপনি জানতো, শুয়ে পড়ুন। আমাকে বিছানা করে দিয়ে মুয়াজ্জিন সাহেব বাইরে চলে গেলেন। বেচারার কামরার অবস্থা খুবই করুণ। একলা মানুষ, সিঙ্গেল একটা চৌকি, ঘরে তেমন আসবাবপত্রও নেই। অল্প বেতন, ফ্যামিলি নিয়ে আসারও সুযোগ নেই। নিজেই রান্না করে খান, তাকের উপর ছোট ছোট ডেকচি, হলুদ মরিচের ডিব্বা আর তেল মশলার বোতল। চৌকির নিচে কেরোসিনের স্টোভ। চৌকির অবস্থা খুবই নড়বড়ে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আমাকে নিয়ে ভূমিতে লুটিয়ে পড়বে। তার উপর প্রচণ্ড মশা। মশার জ্বালা আর চৌকির মটমট শব্দে ঘুমাবো দূরে থাক, শুয়ে থাকাই কষ্টকর হয়ে দাঁড়ালো। অনেক রাত অবধি বিছানার এপাশ ওপাশ করলাম, ঘুম আসছিল না। মনে পড়ল বাবার প্রাসাদোপম বাড়িটির কথা। মনে পড়ে গেল নিজের পুরনো দিনগুলোর কথাও। কোথায় ছিলাম আর এখন কোথায় এসে নড়বড় চৌকিতে শুয়ে আছি। শুয়ে শুয়ে মশার কামড় খাচ্ছি। ছোটবেলায় একবার নানা বাড়ি বেড়াতে গিয়েছিলাম। নানাদের জমিদার বংশ, 2 তলা বিরাট বাড়ি, 5 মামা, মামাদের সংসার, অনেকগুলো ঘর, বাড়ির সামনে আম কাঁঠাল আর নানান জাতের ফল ফলাদের বিশাল বাগান, দিঘি ভরা মাছ আর গোলা ভরা ধান। কোনো কিছুর অভাব নেই। আমার জন্মের পর বাবা মা ওই প্রথম আমাকে নিয়ে বেড়াতে গিয়েছেন। রাতে শুরু হলো মশার উৎপাত। এত মশা, মশারি কিংবা কয়েলেও কাজ হচ্ছিল না। আমি মশার কামড় সইতে না পেরে হাত পা ছুড়ে কান্নাকাটি শুরু করে দিলাম। আমার কষ্ট হচ্ছে দেখে বাবারও কষ্ট হচ্ছিল। গভীর রাতে তিনি হইচই করে বাড়ি মাথায় তুললেন। এখানে কি মানুষ বসবাস করতে পারে? ছেলেটা মশার কামড়ে ঘুমোতে পারছে না, ছটফট করে মরছে। এই বাড়িতে আর এক মুহূর্তও না। সালেহা, এখনই ব্যাগ গুছিয়ে নাও। এই নরকপুরীতে আর এক দণ্ডও অপেক্ষা না। বাবার চিৎকার শুনে মামা মামিরা ঘর ছেড়ে বেরিয়ে এলো। নানিজান লজ্জায় মরে যাচ্ছিলেন। তার মেয়ে জামাই অনেকদিন পর বেড়াতে এসেছে, এসে মশার কামড়ে কষ্ট পাচ্ছে। তিনি লজ্জিত গলায় বললেন, বাবাজি, একটা রাত্র একটু কষ্ট করুন, সকালেই ফজলুকে দিয়ে এনরিন ছিটানোর ব্যবস্থা করছি। মাও অনুরোধ করলেন বাবাকে, একটা রাত্রই তো, একটু সহ্য করা যায় না? বাবা প্রচণ্ড ক্ষিপ্ত। আমি না হয় সহ্য করলাম, কিন্তু আমার ছেলেটার অবস্থা দেখেছো? মশার কামড়ে শরীরটা লাল হয়ে গেছে। তুমি পড়ে থাকো এই নরকে, আমি আমার ছেলেকে নিয়ে এখনই ঢাকায় ফিরে যাচ্ছি। বাবাকে কেউই আটকে রাখতে পারল না। যে বাড়িতে আমার আরাম আয়েসের নিশ্চয়তা নেই, সেই বাড়িতে আর এক মুহূর্ত না। আমাকে আর মাকে নিয়ে সেই রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে গাড়ি হাঁকালেন। সময় এবং মানুষ কত অদ্ভুতভাবেই না বদলে যায়। কাল যে ছিল প্রাণের চেয়েও প্রিয়, টাকার জন্য সেই যেন আজ সবচেয়ে অপ্রিয়। বাবা বদলে গেছেন, বদলে গেছে তার মমতার অবস্থাও। সন্তানের প্রতি মমতার চেয়ে তার হৃদয়ে ঠাঁই নিয়েছে সম্পদের মোহ। নিজের প্রতি আমার কোনো দুঃখ নেই, আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল। আল্লাহ যখন যে হালে রাখেন তাতেই আমি খুশি। দিনের ওপর চলতে গিয়ে সাহাবারা কত কষ্টই না করেছেন, সেই তুলনায় এই কষ্ট একেবারেই সামান্য।
কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। হঠাৎ শুনি মসজিদের বাইরে ধস্তাধস্তির শব্দ হচ্ছে। আমি শব্দ শুনে উঠে বসলাম। মুয়াজ্জিন সাহেব আগেই জেগে গিয়েছেন। তিনি ভয়ার্ত গলায় বললেন, একটু বাইরে আসুন, বিরাট ঝামেলা হয়েছে। আমি দৌড়ে মসজিদের গেটের কাছে এগিয়ে গেলাম। নজিবুল্লাহ পায়ে হাত দিয়ে উবু হয়ে বসে আছে। মনে হচ্ছে পায়ে মারাত্মক কোনো আঘাত পেয়েছে। দুটো ছেলেকে দেখলাম, দৌড়ে মসজিদের পেছন দিয়ে পালিয়ে যাচ্ছে। একজনের হাতে ছুরি, আবছা অন্ধকারে তাদের চেহারা স্পষ্ট না। আমি বিস্মিত গলায় বললাম, কি হয়েছে? মুয়াজ্জিন সাহেব বিচলিত গলায় বললেন, ছেলেগুলো নজিবুল্লার পায়ে ছুরি মেরে পালিয়ে গেছে। রক্তে মাখামাখি অবস্থা, তাড়াতাড়ি কিছু একটা করুন। আমি তড়িঘড়ি করে নজিবুল্লার দিকে এগিয়ে গেলাম। জখম দিয়ে রক্ত পড়ছে। আমি তাকে জড়িয়ে ধরে মসজিদে নিয়ে আসতে আসতে বললাম, কিভাবে কি হলো? ছেলেগুলো কারা? তাকেই বা মারলো কেন? মুয়াজ্জিন সাহেব কিছু বলছেন না, হতভম্বের মতো দাঁড়িয়ে আছেন। আমি বললাম, দয়া করে দাঁড়িয়ে থাকবেন না। ঘরে কি তুলা অথবা টিস্যু আছে? থাকলে শিগগিরই নিয়ে আসুন, রক্তটা বন্ধ করা দরকার। এত রাতে তো ডাক্তারখানাও খোলা পাবো না। এক কাজ করুন, সামান্য হলুদ গুঁড়াও নিয়ে আসুন। তাড়াতাড়ি করুন, হলুদ মাখিয়ে তুলা দিয়ে পেঁচিয়ে রাখলে রক্তটা বন্ধ হয়ে যাবে। মুয়াজ্জিন সাহেব হলুদ আর তুলা আনার জন্য চলে গেলেন। আমি একটা বালিশ এনে নজিবুল্লাহকে শুইয়ে দিলাম। সে ব্যথায় আর্তনাদ করছে। তার গায়ের শার্টটা ছেঁড়া, চুলগুলো উস্কো খুস্কো, ঠোঁটের কাছেও আঘাতের চিহ্ন। ঠোঁট ফুলে ডোল হয়ে আছে। আমি এখনো বুঝতে পারছি না মূল ঘটনা। এত রাতে নজিবুল্লাহ এখানে কি করছিল? পালিয়ে যাওয়া ছেলেগুলোই বা কারা? ঘরে তুলা নেই। মুয়াজ্জিন সাহেব হলুদ গুঁড়া নিয়ে এসেছেন। আমি হাতের তালুতে হলুদ নিয়ে তাতে সামান্য পানি মিশিয়ে পেস্ট বানালাম। সে পেস্ট লাগিয়ে দিলাম নজিবুল্লার ক্ষতস্থান। সে ব্যথায় কোকিয়ে উঠল। আমি বললাম, একটু শান্ত হন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বিকেল থেকে আপনি কোথায় ছিলেন বলেন তো? নজিবুল্লাহ চুপ করে আছে, কোনো কথা বলছে না। কথা বললেন মুয়াজ্জিন সাহেব। তিনি যা বললেন তাতে আমি বিস্মিত। তার মনে হয়েছিল রাতে নজিবুল্লাহ আমার কোনো ক্ষতি করতে আসবে, তাই তিনি না ঘুমিয়ে আমাকে পাহারা দিচ্ছিলেন। রাতে বলেছিলেন কাজ আছে। কাজটা এটাই, আমার নিরাপত্তায় নিয়োজিত থাকা। আমি ব্যথিত গলায় বললাম, এটা আপনি কি করলেন? আমার জন্য আপনার ঘুম নষ্ট করা একটুও ঠিক হয়নি। নজিবুল্লাহ বা কোথা থেকে এলো? রাত তখন 2টার মতো হবে। আমি মসজিদের বারান্দায় হেঁটে হেঁটে কোরআন শরীফ পড়ছি। হঠাৎ দেখি নজিবুল্লাহ গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমি ছুটে গিয়ে বললাম, আপনি এখানে কি চান? আদি সাহেবের কোনো ক্ষতি করতে চান? পারবেন না, উনি আমার মেহমান। মেহমানের গায়ে আমি একটা ফুলের টোকাও পড়তে দেব না। বেচারা নজিবুল্লাহ, তাকে আমি অযথাই ভুল বুঝেছি। সে আসলে আপনার কোনো ক্ষতি করতে আসেনি, এসেছিল আপনার নিরাপত্তার জন্যই। বিকেলে আমরা যখন পাহাড়ে উঠেছিলাম, সে তখন থেকেই সেই ছেলেগুলোর সন্ধান করছিল। কোন ছেলেগুলোর? যারা সকালে আপনার উপর হামলা করেছিল। কিন্তু একটু আগে যারা এসেছিল ওরা কারা? ওরাও একই লোক। নজিবুল্লাহ আগেই বুঝতে পেরেছিল ছেলেগুলো আবার আসবে, তাই সে সন্ধ্যার পর থেকে মসজিদের আশেপাশে পাহারা দিচ্ছিল। তার ধারণা সত্যি। কিছুক্ষণ আগে সে আর আমি যখন কথাবার্তা বলছি, তখনই ছেলেগুলো মসজিদের পেছনের পথ দিয়ে ঢুকে পড়ল। নজিবুল্লাহ দৌড়ে গিয়ে ওদেরকে জাপটে ধরে ফেলল। ধস্তাধস্তি হচ্ছিল। তখনই একটা ছেলে তার পায়ে ছুরি বসিয়ে দেয়। মুয়াজ্জিন সাহেবের কথাগুলো শুনে আমি বাকরুদ্ধ। শ্রদ্ধায় তার প্রতি আমার মাথা নুয়ে আসছে। মেহমানের নিরাপত্তা দিতে বেচারা রাত জেগে পাহারা দিচ্ছিলেন। ইসলামী আদর্শ কি জিনিস আমি যেন নতুন করে শিখলাম। শ্রদ্ধা হচ্ছে নজিবুল্লাহর প্রতিও। বেচারা আমার জন্য নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল। ছেলেগুলো যদি ছুরিটা পায়ে না মেরে বুকে বিঁধিয়ে দিত। শ্রীমঙ্গলে এসেছিলাম একজন মহৎ ইমাম সাহেবকে খুঁজতে। এখানে এসে আমি আরও কিছু মহৎ হৃদয়ের সঙ্গে পরিচিত হলাম। আজ জালাল মাস্টার সাহেব বাড়ি আসছেন। আমি তার সঙ্গে কথা বলার জন্য তার বাড়িতে অপেক্ষা করছি। তিনি সকালের ট্রেনে রওনা হয়ে গেছেন। তার কাছ থেকে ইমাম সাহেবের খোঁজ পেয়ে গেলেই আমার মুক্তি। আমি নিশ্চিন্তে ঢাকায় ফিরে যেতে পারবো। আমার উপর হামলাকারী ছেলেগুলোর পরিচয় এখনো পাওয়া যায়নি। উন্মোচন করতে পারেনি জনি রহস্য। তবে আনন্দের বিষয় হলো স্বর্ণচুরির রহস্য উদ্ঘাটন করতে পেরেছি। বেচারা স্বর্ণকার, অবশেষে তাকে ইমাম হোসেনের অত্যাচার থেকে মুক্ত করা গেছে।
গত 2 দিন এই নিয়েই চিন্তিত ছিলাম, শ্রীমঙ্গল ছেড়ে চলে যাওয়ার আগে কি করে চুরি রহস্যের সমাধান করা যায়। আল্লাহর মেহেরবানিতে চোরকে শনাক্ত করতে পেরেছি। ইমাম হোসেন লোক পাঠিয়ে গতকালই আসল চোরকে তার গ্রামের বাড়ি থেকে ধরে এনেছে। মুক্ত হওয়ার পর জাকির হোসেন মহা খুশি। সে নিয়ত করেছে আর কখনো বউকে বেপরদায় রাখবে না। গতরাতে তার বাড়িতে আমাদের দাওয়াত ছিল। আমি, মুয়াজ্জিন সাহেব আর নজিবুল্লাহ সেই দাওয়াতে অংশগ্রহণ করেছি। বাড়ির ভেতর ঈদের আমেজ। কলমিলতা বাবাকে পায়নি যেন ঈদের চাঁদ পেয়েছে। কলমিলতার সঙ্গে আমার বেশ খাতির জমে গেছে। সে একটু পরপর আমাকে বলছে, চাচ্চু তুমি কিন্তু এখন থেকে আমাদের বাসায় থাকবে, বাবাকে বলে দিয়েছি। আমি বললাম, না রে মা, আমাকে মায়ায় জড়াস না, আমি এমনিতেই ভালো আছি। আজ দুপুরেও কলমিলতাদের বাসায় দাওয়াত ছিল। আমি অনীহা প্রকাশ করেছি। দাওয়াত খেয়ে বেড়ানো আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য ইমাম সাহেবকে খুঁজে বের করা। আমি জালাল মাস্টার সাহেবের জন্য অপেক্ষা করছি। জালাল মাস্টার সাহেব বাড়ি এলেন দুপুরের একটু পরেই। ষাটোর্ধ্ব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, দেখলেই শ্রদ্ধা করতে ইচ্ছা করে। আমি সালাম দিয়ে সামনে গিয়ে দাঁড়ালাম। তিনি হাত বাড়িয়ে দিয়ে বললেন, আপনি কি ফোন করেছিলেন? জি। একটু অপেক্ষা করুন। জোহর নামাজ আমার এখনো পড়া হয়নি। নামাজের পর একসঙ্গেই খানা খাবো। নামাজের পর দুজন একসঙ্গে খেতে বসলাম। মাস্টার সাহেবের স্ত্রীর রান্নার হাত অসাধারণ, একেবারে আমার মায়ের রান্নার মতো। খেতে খেতে কথা বলছিলাম। মাস্টার সাহেবের কথা শুরু করলেন, আপনি তার খোঁজে কেন আসছেন? টাকা পয়সা পাবেন? জি না, বরং আমরাই তার কাছে ঋণী। কীরকম? আমি শিল্পপতি সলিমুল্লাহ সাহেবের সঙ্গে ইমাম সাহেবের ঘটে যাওয়া পুরো ঘটনা খুলে বললাম। মাস্টার সাহেব খাওয়া বন্ধ করে হঠাৎ বিমর্ষ হয়ে গেলেন। চোখ দুটো স্মৃতিকাতর দেখাচ্ছিল। পুরনো স্মৃতির আঙিনাটা নতুন করে ঘুরে দেখতে দেখতে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বড় ভালো লোক ছিল। জীবনে কারো কাছ থেকে কোনো কিছু নেয়নি, শুধু দিয়েই গেছে। এমন মানুষ পৃথিবীতে খুব কমই আসে। এসে চারপাশটা আলোকিত করে আবার খুব দ্রুত চলেও যায়। অনেকেই এখন তার কথা জানতে আসে। আপনিও এলেন, কিন্তু বড় দেরি করে এলেন। আমি বললাম, এ আমাদের দুর্ভাগ্য, আমাদের অকৃতজ্ঞতা। দেরি করে ফেলেছে, কাজটা ঠিক হয়নি। আমরা এখন আমাদের প্রায়শ্চিত্ত করতে চাই। স্মৃতির আঙিনায় দাঁড়িয়ে মাস্টার সাহেবের মন ভীষণ খারাপ হয়ে গেল। তিনি কোনো মতে খানা শেষ করলেন। উঠোনের এক কোণে একটা জামরুল গাছের নিচে চেয়ার পাতা হয়েছে। বিকেলের মিষ্টি রোদ এসে জায়গাটাকে মায়াময় করে দিয়েছে। আমরা খাওয়া দাওয়ার পর সেখানে গিয়ে বসলাম। এরই মধ্যে সুদৃশ্য 2টা কাপে 2 কাপ চা চলে এলো। মাস্টার সাহেব বললেন, নিন, চা নিন, বাগানের তাজা চা। আমার ছেলেটা এখানকার একটা চা স্টেটের ম্যানেজার, ওদেরই বাগানের চা। চা খেতে খেতে আমি বললাম, আমি এখানে এসেছি শুধু ইমাম সাহেবের খোঁজেই। দয়া করে ওনার ঠিকানাটা দিন। ঠিকানা আর কোথায়? ভিটা বাড়ি বিক্রি করার পর বউ আর একমাত্র ছেলেকে নিয়ে ঢাকায় তার এক আত্মীয়ের বাসায় উঠেছিল। পরের বাসায় আর কতদিন থাকা যায়? মাঝে মাঝে ফোনে কথা হতো। স্কুলটা নিয়ে আমিও ব্যস্ত হয়ে গেলাম। যোগাযোগও গেল কমে, দূরত্ব বাড়তে লাগলো। সেই যখন কথা হলো সে তখন ভীষণ অসুস্থ। ছেলেটা টিউশনি করে কত আর বাপের চিকিৎসার খরচ জোগাবে। ভালো কোনো চিকিৎসা হচ্ছিল না। আমি সামান্য স্কুল মাস্টার, অতটা সামর্থ্য আমারও ছিল না। ধার দেনা করে একবার কিছু টাকা দিয়ে দেখা করে এসেছিলাম, ওই শেষ। বড় আশা ছিল নিজের গ্রামে শেষ ঠিকানাটা হবে, কিন্তু কিভাবে? কোথায় সে ঠিকানা? কিছুই তো নেই। ঋণের দায়ে সব তো আগেই বেঁচে দিয়ে গেছে। মাস্টার সাহেব দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারলেন না। আমি তার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি বললাম, এখন আর তাকে বিনা চিকিৎসায় কষ্ট পেতে হবে না। তার ছেলেরও ভালো একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনি দয়া করে তার ঠিকানাটা দিন। মাস্টার সাহেব তার ছেলের হাসি হেসে বললেন, তা আর কোনোদিনও আপনাদের পক্ষে সম্ভব হবে না। সে বেঁচে থাকলে তো চিকিৎসা করাবেন। আমি বিস্মিত চোখে মাস্টার সাহেবের দিকে তাকিয়ে রইলাম। বিস্ময় কাটতে কিছুটা সময় লাগলো। আমি বললাম, কি বলছেন? তিনি আর নেই? কবে মারা গেছেন? তাও 6-7 বছর হয়ে গেল।
মৃত্যুর খবরটা দিয়েছিল তার ছেলে খায়রুল। আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছিল। আমি বললাম, ওনার স্ত্রী আর ছেলে এখন কোথায় আছে বলতে পারেন? জানি না, আমি আর যোগাযোগ রাখতে পারিনি। ছেলেটাও আর ফোন টোন করেনি। ওরা এখন কোথায় আছে কিছুই জানি না। তাদের কোনো ছবি আছে? ছেলেটার ছবি থাকলেই হবে। ঢাকা শহরটা খুব বেশি বড় না, খুঁজে বের করতে পারবো ইনশাআল্লাহ। আছে কোনো ছবি? মাস্টার সাহেব ঘরের ভেতর থেকে পাসপোর্ট সাইজের একটা ছবি এনে আমার সামনে রেখে বললেন, এই ছবিটাই আছে। ছেলেটা বিদেশ যাবে বলে একবার অল্প কিছু টাকা জোগাড় করেছিল। এখানকারই এক দালালের কাছে টাকা আর কাগজপত্র জমা দিয়েছিল। কথা ছিল বাকি টাকা বিদেশে গিয়ে কাজ করে বেতন থেকে পরিশোধ করবে। যাওয়া আর হলো কই, দালাল সেই টাকা মেরে দিল। এরপর থেকে ছেলের এই ছবিটা আমার কাছে আছে। ছবিটা হাতে নিয়ে আমি চমকে গেলাম। লোকটাকে কোথায় যেন দেখেছি। শ্রীমঙ্গল রেল স্টেশন। ট্রেন আসতে এখনো মিনিট 10 বাকি। আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি। নজিবুল্লাহ আমাকে বিদায় জানাতে স্টেশনে এসেছে। সে আবেগে আপ্লুত হয়ে বারবার বলছে, আদি ভাই, শ্রীমঙ্গলে আবার কবে আসবেন? আসবো, কখনো সুযোগ হলে আবার আসবো। আপনার পুরো নামটা তো জানা হলো না। পুরো নাম? না থাক, অন্য সময় বলবো। ঢাকায় আপনি কোন জায়গায় থাকেন, কি করেন, কিছুই তো বললেন না। মেসে থাকি, ইউনিভার্সিটিতে পড়ি, আর ছোট বোনের অনলাইনে বিক্রি হওয়া কাপড় চোপড় হোম ডেলিভারি করি। ডেলিভারি ম্যান বলতে পারেন। নজিবুল্লাহ কেন যেন এই কথা বিশ্বাস করতে পারছে না, অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, তাকিয়ে আছেন কেন? বিশ্বাস হচ্ছে না? আমি কিন্তু এক বিন্দুও মিথ্যা বলছি না, সত্যিই বলছি। বিশ্বাস হবে কিভাবে? আপনি বুঝি করবেন ডেলিভারি ম্যানের কাজ? আপনার মাথায় কত বুদ্ধি! স্বর্ণচুরির আসল কালপ্রিটকে ঠিকই বের করে ফেললেন। নজিবুল্লাহর সরলতা দেখে হাসি পেল। খুবই ভালো মানুষ, সরল এবং নামাজি। আল্লাহর কাছে একজন কোটিপতি ইমাম হোসেনের চেয়ে এই লোকের মর্যাদা কত বেশি! কেন যে সে এই পচা কোটিপতির ড্রাইভারির কাজ করতে গিয়েছিল? আমি বললাম, রাজমিস্ত্রি মাইনুলের তথ্যগুলো তো আপনার কাছ থেকেই পেয়েছিলাম। এই তথ্য না পেলে আমার পক্ষে হয়তো কিছুই করা সম্ভব ছিল না। চিন্তা করেন কত বড় কালপ্রিট, বাসায় বসে বসে কি এক শয়তানি প্ল্যান করে ফেলেছে। আমি বললাম, এই প্ল্যান সে বাসায় বসে করেনি। তাহলে? বাসা ভাড়া নেওয়ার আগে থেকেই করেছে। প্ল্যান করেই এই বাসা ভাড়া নিয়েছে। সে ইমাম হোসেনের বাড়িতে একদিন রাজের কাজ করতে এসেছিল। কাজ করার সময় যখন দেখলো এই ঘরের দেয়ালের বিপরীত দিকে একটা স্বর্ণের দোকান আছে, তখনই সে প্ল্যানটা করে। প্ল্যান মোতাবেক বাসা ভাড়া নিয়েছে এবং চুরির দিন রাতের বেলা দেয়াল কেটে দোকানে ঢুকে সব স্বর্ণ গয়না চুরি করে কাটা দেয়াল আবার রাতের মধ্যে মেরামতো করে ফেলেছে। সে একজন রাজমিস্ত্রি, তার পক্ষে এই কাজ করা মোটেও অসম্ভব কিছু ছিল না। মেরামত শেষ। এবার দেয়ালের ওই অংশটার উপর স্কচ টেপ দিয়ে সেটে দিয়েছে একটা মক্কা মদিনার সিনারি, যেন কেউ সন্দেহ করতে না পারে। নজিবুল্লাহ চোখ কপালে তুলে বলল, কি সাহস! ট্রেন এসে গেছে। আমি ট্রেনে উঠে বসলাম। নজিবুল্লাহ আমার সিটের কাছে দাঁড়িয়ে আছে। আমি বললাম, নেমে পড়ুন, ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। ছেড়ে দিলে আপনার পক্ষে নেমে যাওয়া কষ্টকর হবে। নজিবুল্লাহ তবুও নামছে না। এই কদিন আমার সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল, এখন আমাকে ছেড়ে যেতে তার কষ্ট হচ্ছে। আমি বললাম, আপনার জন্য ভালো একটা চাকরির ব্যবস্থা করা দরকার। যদি এমন কিছু পাই ঢাকায় গিয়ে চাকরি করবেন তো? নজিবুল্লাহর চোখ জোড়া খুশিতে ঝলমলে করে উঠল। সত্যিই আমি ঢাকায় যেতে পারবো? ভালোই হবে, আপনার কাছাকাছি থাকতে পারবো। নজিবুল্লাহর কথা শুনে আমি আপ্লুত হয়ে গেলাম। গ্রামের মানুষদের হৃদয়টা বিশাল, তাদের হৃদয় জমিতে জায়গার অভাব নেই। কত সহজেই না তারা সেই জমিতে কাউকে জায়গা দিয়ে ফেলতে পারে। স্বর্ণকার জাকির হোসেনও স্টেশনে আসতে চেয়েছিল। আমি বললাম, প্রয়োজন নেই, ভাবিকে অনেক বঞ্চিত করেছেন, এখন থেকে তাকে পরিপূর্ণ সময় দিন। কলমিলতাকে দিন বুক ভরা স্নেহ। বাবার আদর স্নেহ ছাড়া সন্তানের দিনগুলো কতটা কষ্টে কাটে কেউ না জানলেও আমি জানি। ট্রেন চলতে শুরু করেছে। নজিবুল্লাহ নেমে গিয়েছে। আমিও বিদায় নিচ্ছি ঘটনাবহুল এই জনপদ থেকে। মন ভালো নেই। যার জন্য এত দূর এলাম, শেষ পর্যন্ত তার খোঁজ তো পেলাম, কিন্তু সঙ্গে নিয়ে যেতে পারলাম না। অবশ্য তার ছেলের ছবি পেয়েছি।
ছবিটা দেখেই চিনে ফেলেছি। ঢাকায় গিয়ে ভদ্রলোককে খুঁজে পেতে আশা করি সমস্যা হবে না। বাবাকে পাইনি, ছেলেকে তো খুঁজে দিতে পারলেও হবে। সলিমুল্লাহ সাহেবকে বলতে পারবো, ঋণদাতাকে না পেলেও ঋণ পরিশোধ করার লোক তো অন্তত পেয়েছি। ছবির এই ভদ্রলোককে আপনারাও চিনতে পারবেন। কিভাবে চিনবেন? আসলে একটু ফ্ল্যাশব্যাকে যাই। গুলিস্তান বঙ্গবন্ধু স্টেডিয়াম, ফুটপাতে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তার হাতে একটা পুরনো ভাঙা মোবাইল ফোন। তিনি ফোন হাতে আকুল গলায় বলছেন, ভাই, আপনারা কেউ মোবাইলটা কিনবেন? 200 টাকা দিলেই হবে। আমি আর আমার স্ত্রী গতকাল থেকে কিছুই খাইনি, ঘরে কোনো বাজার নেই, টাকার খুব দরকার। লোকটার এই কথাগুলোর মায়ায় পড়ে আমি মোবাইল ফোনটা কিনে ফেলেছিলাম। 1 সপ্তাহ পরের ঘটনা। সেই একই ভদ্রলোককে দেখা গিয়েছিল পুরানা পল্টনের দিকে। দেখে মনে হয়েছিল সেদিনের মোবাইল বিক্রির ঘটনাটা তার বিপদ ঘটিত না। এর সঙ্গে হয়তো তার স্ত্রীর না খেয়ে থাকার হৃদয় বিদারক কোনো কাহিনী নেই, কারণ তাকে সেখানে দেখা গেল অন্য পেশায়। কোথা থেকে যেন অশীতিপর এক বৃদ্ধাকে ধরে এনেছে। বৃদ্ধা ঠিকমতো দাঁড়াতেও পারছেন না, কুঁজো হয়ে আছেন। ভদ্রলোক লোকজনের দিকে হাত জোর করে বিনয়ের সঙ্গে বলছেন, ব্রাদার, একটু কথা শুনবেন? গ্রাম থেকে মাকে ডাক্তার দেখাতে এনেছি। টাকা পয়সা যা ছিল ছিনতাই হয়ে গেছে। চিকিৎসা না করাতে পারলে মাকে বাঁচানো যাবে না। কেউ কি আমাকে একটু সাহায্য করবেন? আমি সেদিন তাকে ভুল বুঝেছিলাম। ভেবেছিলাম ক্ষুধার্ত স্ত্রী আর অসুস্থ মায়ের গল্প ছিল তার টাকা কামানোর একটা ফন্দি। এখন বুঝতে পারছি সেটা ফন্দি কিংবা ধান্দাবাজি ছিল না, সেটা ছিল এক করুণ বাস্তবতা। অন্যের উপকার করতে করতে পরপারে পাড়ি জমিয়েছেন নিঃস্ব বাবা। ছেলের ভবিষ্যতের জন্য তিনি কিছুই রেখে যেতে পারেননি। ছেলের নিজেরও আয়ের ভালো ব্যবস্থা নেই। বহু কষ্টে কিছু টাকা জমিয়েছিল বিদেশ যাওয়ার জন্য, সেই টাকা মেরে দিল নিষ্ঠুর দালাল। ঘরে ক্ষুধার্ত স্ত্রী, অসুস্থ মা, কি এক নির্মম পরিস্থিতি। এই পরিস্থিতিতে তাদের মুখে অন্ন তুলে দিতে গিয়ে এইটুকু ফিকির তাকে করতে হয়েছিল। ট্রেন চলছে, আমি চলছি আমার গন্তব্যের দিকে। ঢাকায় পৌঁছে আমার প্রথম কাজ হবে ইমাম সাহেবের এই ছেলেটাকে খুঁজে বের করা। পারবো তো? পারবো ইনশাআল্লাহ। শুনছিলেন গল্পের ঝরিবাই রাহা চ্যানেল থেকে মাহিন মাহমুদের জনপ্রিয় উপন্যাস প্রাসাদপুত্র। এই পর্বের মধ্য দিয়ে শেষ হলো প্রাসাদপুত্রের উপন্যাস। পরবর্তী ভিডিওতে আপনাদের পড়ে শোনাবো প্রাসাদপুত্র 2 উপন্যাসটির প্রথম পর্ব। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।